দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে তোমার দেখো শর্ট সিলেবাসে এই টপিক গুলো আছে: রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, আবর্তন নীতি, পলিবর্জন নীতি, হুন্ডি নীতি আছে, হাইড্রোজেন বর্ণালী, দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ। এইগুলোর মধ্যে মোটামুটি প্রশ্ন আসার মতো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে, তারপর হচ্ছে আহ, ইয়ে থেকে, হাইড্রোজেন বর্ণালী থেকে, দ্রাব্যতা থেকে। তো এইখান থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল এইগুলা নিয়ে আলোচনা করার দরকার আছে। রেসপন্স করো। বিনয়? না ভাই, দরকার নেই। দরকার নাই। শান্ত? না ভাইয়া, দরকার নেই। ওকে, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল এগুলো তোমরা পারবা। তো রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এগুলো একটু বাসায় পড়ে নিবা। কি কি পড়বা সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে হচ্ছে সর্ণপাত পরীক্ষাটা পড়বা। স্বর্ণপাত পরীক্ষা, এবং এই স্বর্ণপাত পরীক্ষায় যে তোমার হচ্ছে যে স্বর্ণটা ইউজ করে তার পুরুত্ব, তারপর হচ্ছে এখানে আলফা কণা বিক্ষেপণ স্বর্ণপাত পরীক্ষাটা আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা বলে। তো আলফা কণা কি, আর হচ্ছে এই পরীক্ষা করার পর কি কি তোমার সিদ্ধান্ত, মানে সিদ্ধান্ত পাওয়া যায়, ঠিক আছে, এই সিদ্ধান্ত গুলা পড়বা। তারপর হচ্ছে সীমাবদ্ধতা গুলা পড়বা। সীমাবদ্ধতা সীমাবদ্ধতা গুলা পড়বা। আর বোর পরমাণু মডেল থেকে যেটা পড়বা সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো পড়বা। স্বীকার্যগুলো পড়বা। আর হচ্ছে এদের তুলনাটা পড়বা, খুবই ইম্পর্টেন্ট। বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনা। তুলনা মানে মিল এবং অমিল দুইটাই, ঠিক আছে? মিল এবং অমিল এগুলো একটু পড়বা, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোন পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে গ্রহণযোগ্যতা নিয়ে, ঠিক আছে? বোর্ড কোশ্চেন এর আগে আসছিল এরকম। যেমন একটা প্রশ্ন দেখো যে এখানে 1 নাম্বার একটা মডেল আছে আর একটা হচ্ছে মডেল 2। বিনয় বলো তো, রাদারফোর্ডের পরমাণু মডেল কোনটা? 1 নাম্বার মডেল না 2 নাম্বার মডেল? রাদারফোর্ডেরটা হচ্ছে 1 নম্বর মডেল। 1 নাম্বারটা হচ্ছে রাদারফোর্ড, আর 2 নাম্বারটা হচ্ছে বোর। বোর হচ্ছে কিভাবে বুঝবা 1 নাম্বারটা যে রাদারফোর্ড, কিভাবে বুঝছো? ওই 1 নম্বরটা এই কক্ষপথ, মানে কক্ষপথে একটাই বলছে। আর কক্ষপথে যে শক্তির যে বিনিময় হয় না কক্ষপথে, মানে কক্ষপথ পাল্টালে ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে গেলে যে শক্তির বিকিরণ ঘটে সেগুলা কিছু বলা নেই রাদারফোর্ডের মডেলে, আচ্ছা, তো ঠিক বোর আছে। মডেলে বলা ছিল। আচ্ছা, রাদারফোর্ডের চেনার আরেকটা উপায় বলে দিই। রাদারফোর্ডের পরমাণু মডেলের বা রাদারফোর্ডের যে সংবাদ পরীক্ষাটা ছিল সেটার একটা উল্লেখযোগ্য মানে রেজাল্ট বা প্রাপ্তি হচ্ছে রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষার, আমি যদি বলি স্বর্ণপাত পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করা হয়, ঠিক আছে? নিউক্লিয়াস আবিষ্কার। তো রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। নিউক্লিয়াস আবিষ্কার কে করে? রাদারফোর্ড। এবং এইরকম করে কিন্তু প্রশ্নটা আসতে পারে। ধরো এইরকম দিয়ে দিল, দিয়ে বললো নিউক্লিয়াস। তো তোমার বুঝতে হবে এই পরমাণু মডেলটা বোঝাচ্ছে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে? যদি কোথাও দেখো নিউক্লিয়াস আছে সেটা রাদারফোর্ডের পরমাণু মডেল। আর 2 নম্বর পরমাণু মডেলটা হচ্ছে বোর পরমাণু মডেল। কারণটা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু কিন্তু দিতে পারে না। বর্ণালীর ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে না, কিন্তু বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা দিতে পারে, ঠিক আছে? আর বর্ণালী কিভাবে তৈরি হয় আমরা একটু পরে আলোচনা করব, বা আমাদের লেকচারে আছে এটা। জাস্ট এইটুকু মনে রাখো, ইলেকট্রনের আদান প্রদান, মানে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন আসলে বর্ণালীটা তৈরি হয়। যেমন এই যে শক্তি স্তর থেকে একবার উপরে যাচ্ছে, আবার শক্তি স্তর থেকে নিচে আসতেছে, সেই রকম করলে আসলে বর্ণালী তৈরি হয়। সো পরমাণু মডেল 2টা হচ্ছে বোর, পরমাণু মডেল 1 হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এখান থেকে যে ঘ নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2015-তে আসছিল।
যে মডেল 1 এবং মডেল 2 এর মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য হবে, যুক্তি দাও। পারা যাবে না এগুলা? পারা যাবে? জি ভাইয়া। ওকে, আচ্ছা। যেমন এই যে এটা আসছিল ঢাকা বোর্ড 2017-তে, ঘ নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। উদ্দীপকের 1 এবং 2 এর পরমাণু মডেলদের তুলনা করো। তাহলে বলো তো 1 নাম্বার মডেলটা কোনটা, 2 নাম্বার কোনটা, রাদারফোর্ডের কোনটা, বোরের কোনটা, বলো তো। 1 নাম্বারটা কি, শান্ত বলো। 1 নাম্বারটা কি? 2 নম্বর রাদারফোর্ড। 2 নাম্বার রাদারফোর্ড, ভেরি গুড। 2 নাম্বার রাদারফোর্ড, শরীফ বলছে, হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে রাদারফোর্ড, আর 1 নাম্বারটা হচ্ছে নিউজ বোর্ড। তো এদের হচ্ছে তুলনা করতে বলছে, আশা করি পারা যাবে, হ্যাঁ। এই আনসার গুলো হচ্ছে গাইড থেকে একটু দেখবা কিভাবে তার আনসার লিখে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমাকে বলো কোয়ান্টাম সংখ্যাতে থিওরিতে কারো কারো কোথাও সমস্যা আছে কিনা। কোয়ান্টাম সংখ্যা, না ভাইয়া, কিন্তু একটু শর্টকাট করে একটু মনে করে দিলে বা রিভিউ করে দিলে একটু ভালো হয়, মানে থিওরিতে অতটা প্রবলেম নাই। ওকে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়, এবং n এর মান হইতে পারে কি 1 2 3 4 ডট 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 এরকম, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n যদি হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে শক্তি স্তর বোঝায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর বা হচ্ছে কক্ষপথ মেনশন করে, কক্ষপথ বোঝায়। n এর মান 1 হলে সেটা হচ্ছে প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ। তো প্রথম কক্ষপথকে কে শেলও বলা হয়, ঠিক আছে। n এর মান যদি হয় 2, সেটাকে বলা হয় দ্বিতীয় কক্ষপথ, এবং এটাকে বলা হয় এল শেল। n এর মান যদি হয় 3, সেটাকে বলা হয় তৃতীয় কক্ষপথ, এটাকে বলা হয় এম শেল। n এর মান যদি হয় 4, এটাকে বলা হয় চতুর্থ কক্ষপথ, এবং এটাকে বলা হয় এন শেল। এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। n এর মান 5 হলে হবে কি ও শেল। তোমাকে অনেক জায়গায় বলতে পারে এম শেল, এম শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে। তাহলে এম শেল মানে কোন কয় নাম্বার শক্তি স্তর বুঝবো বিনয়? এম শেলে এন এর মান কত? এন শেলে এম, না এম শেলে? জি এম শেলে ভাই 3। হ্যাঁ, এন এর ভ্যালু হচ্ছে 3, মাথায় থাকবে। জি এটা হচ্ছে ভাই। প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 নাম্বারটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়। উপশক্তি স্তর, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, এবং এল এর মান কত কত হবে শান্ত শেখ? 0 থেকে শুরু করে 0 1 2 3 এরকম হইতে থাকে। না, এল এর মান হবে 0 0 থেকে থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত হবে। অর্থাৎ মনে করো n এর মান হচ্ছে 4, তাহলে l এর মান হবে কত? 0 থেকে n-1, তার মানে 4 - 1 3 পর্যন্ত। তাহলে 0 থেকে 0 1 2 3, ঠিক আছে। যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে এগুলো হবে আমাদের ন্যাচারাল নাম্বার যেগুলো আছে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর উপর নির্ভর করে। এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান যদি 4 হয়, তাহলে এল এর মান হবে 0 1 2 3। ওকে, আচ্ছা। এল এর মান উপশক্তি স্তর বোঝায়। যখন এল এর মান 0, তখন আমরা এই উপশক্তি স্তরকে বলি এস উপশক্তি স্তর। এল এর মান যখন হয় 1, তখন আমরা এটাকে বলি পি উপশক্তি স্তর। এল এর মান যখন হয় 2, সেটাকে আমরা বলি ডি উপশক্তি স্তর। এল এর মান যখন 3, তখন এটাকে এফ উপশক্তি স্তর বলা হয়, ঠিক আছে। আমি বলতে পারি যে তোমার হচ্ছে ডি উপশক্তি স্তর।
তাহলে ডি উপশক্তি স্তর আমি যখনই বলবো তখন ওইখানে তোমার এল এর মান কত হবে? বলো শান্ত শেখ। বা ডি হলে এল এর মান 2। হ্যাঁ, এল এর মান হবে 2, মাথায় যেন থাকে। আচ্ছা, তাহলে আমি যদি কোথাও লিখি ধরো 3p, তাহলে বলো তো এখানে এন এর মান কত আর এল এর মান কত? শরীফ। এখানে n is equal to 3 আর p is equal to 1। আরেকবার বলো। ভাই এখানে n is equal to 3 আর l is equal to 1 হবে। 1 হবে, ভেরি গুড, সবাই বুঝতে পারছো? ভাইয়া, বুঝতে পেরেছো? হ্যালো হ্যাঁ, বুঝতে ভাইয়া। পারছো। জি। ভাইয়া, শান্ত জয়েন করতে পারতেছে না, মেবি আপনি অ্যালাউ করেন নাই। এখানে তো অ্যালাউ বা হচ্ছে ইয়ের সিস্টেম নাই, জাস্ট লিংকে আসলেই হবে। আবার লিংক দিয়ে ঢুকতে পারতেছে না, সেজন্য মানে আইডি পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করছিল। আবার চেষ্টা করো, এখানে আমি কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ওয়েটিং এ নাই। শান্ত জয়েন করছে তো? আচ্ছা দেখো, আহ এখান থেকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই এস এস এর আকৃতি, এস এর আকৃতি হচ্ছে গোলাকার, এস এর আকৃতি হচ্ছে গোলাকার, পি এর আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতি, ডাম্বেলের মতো, ডি এর আকৃতি হচ্ছে তোমার ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল আকৃতি। এগুলো কিন্তু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এস এর আকৃতি হচ্ছে গোলাকার, এস। পি এর আকৃতি হচ্ছে ডাম্বেলের মতো, ডাম্বেল গুলা দেখতে হচ্ছে এরকম এই যে পাতার মতো। আর ডি উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। এগুলো কিন্তু এমসিকিউর জন্য আসবে, উপশক্তি স্তরের আকৃতি আসতে পারে। ঠিক আছে, এফ এর আকৃতি আর একটু জটিল, দরকার নাই। গোলাকার, ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল আকৃতি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝা গেছে? বোঝা গেছে? জি ভাই। ওকে। এরপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। শান্ত জয়েন করতে পারতেছে না। তিন নাম্বার, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এটাকে স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। বিনয় বলো তো, এম এর মান কত হবে? মেন ভাই, মাইনাস এল থেকে প্লাস। মাইনাস এল থেকে প্লাস এল, ভেরি গুড। তার মানে এম এর মান হবে মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। যেমন এল এর মান যদি হয় ধরো 3, তাহলে এম এর মান হবে কত? বলে যাও বিনয়। -3, ভাই, এম এর মান -2, হবে -3 টু -1 0 1 2 3। -1 0 +1
প্লাস 2 প্লাস 3। এল এর মান যদি হয় 2, এম এর মান কত হবে? -2 -1 0 +1 +2। আচ্ছা, এল এর মান যদি হয় 1, এম এর মান কি +2 হতে পারবে? এল এর মান যদি 1 হয়, যদি এল ইকুয়ালস চিনা টু ভাই 1 হয়, তাহলে এম ইকুয়ালস টু +2 হতে পারবে? চিনা সম্ভব না, মাথায় রাখবা, এটা কিন্তু কাজে লাগতে পারে। আচ্ছা, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আসলে অরবিটাল সংখ্যা বোঝায়। একটা উপশক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে সেটা বোঝায় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মান থেকে তোমার কতগুলো অরবিটাল আছে সেটা জানা যায়। যেমন খেয়াল করো, এল ইকুয়ালস টু যদি 1 হয়, সেটা কোন উপশক্তি স্তর বলো তো? কোন উপশক্তি স্তর এল এর মান 1 হইলে? বা পি শক্তি উপশক্তি স্তর। রাইট, পি উপশক্তি স্তর। সো আমি যদি বলি এল এর মান 1, তাহলে এম এর মান কত কত হবে? -1 -1 0 0 +1। +1। ভেরি গুড। সো আমি যদি বলি পি উপশক্তি স্তরে, পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা আছে? কয়টা অরবিটাল আছে? 3টা অরবিটাল। 3টা। আচ্ছা, আমি যদি বলি এল এর মান 2, তাহলে এটা কোন উপশক্তি স্তর? ডি উপশক্তি স্তর। তাহলে ডি উপশক্তি স্তর অরবিটাল আছে কয়টা? 5টি। ওকে, সবাই বুঝছো? জি ভাই। পি উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টা শান্ত? অরবিটাল আছে 3টা। আচ্ছা, সেই অরবিটাল গুলোর নাম কি কি জানো? পিএক্স, পিওয়াই, ওয়াই পিজেড। পিজেড। পিএক্স, পিওয়াই, পিজেড। ওকে। আচ্ছা, ডি উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? 5টা। তার নাম হচ্ছে 5টা। ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ওকে, করা যাবে? যেমন এগুলার এগুলো যদি আমি জি মান ভাই। বলি, তাহলে হচ্ছে এই মানগুলো মাথায় রাখবা। যেমন 0 -1 0 -2 -1 +1 +2 হচ্ছে ডি জেড স্কোয়ার, ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, এরকম আর কি। তো 5টা মান, যেমন ডি অরবিটালে মান হচ্ছে কয়টা? 5টা। এই যে -2 -1 0 +1 +2। আচ্ছা, আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি প্রতিটি অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে? এমসিকিউ, প্রতিটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, যদি একটা ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রনগুলো অরবিটালে ঘুরতে থাকে। তো একটা ইলেকট্রন যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, সো ঘড়ি কাঁটার দিকে যেটা ঘুরতেছে সেটাকে যদি আমি প্লাস আপ বলি, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেটা ঘুরতেছে সেটাকে আমি মাইনাস আপ বলবো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে মোটামুটি এগুলাই বেসিক কথাবার্তা। তো কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা হচ্ছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা একটু দেখি। সেটা হচ্ছে এইখানে দেখো তো, এই যে গ নাম্বার প্রশ্নটা পারা যায় কিনা। গ নাম্বার কিভাবে করব শান্ত? জি ভাই, পারা যাবে। পারা যাবে এটা? উদ্দীপক জি আই ভাই, এর বহিঃস্থ স্তরে এল ও এম এর মান ভাই হিসাব করে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। কিভাবে করবা? উদ্দীপক আই এর বহিঃস্তর মান কত হবে? যে এন এন মাইনাস ওয়ান এল এর মান বের করবো।
এখানে কি কক্ষপথের জন্য চাইছে না সবগুলা মানে একসাথে মিলে সবগুলো কক্ষপথ, নাকি শুধু শেষ কক্ষপথেরটা চাইছে? আচ্ছা বহিঃস্তরে, আচ্ছা দেখিনি। তাহলে কি করতে হবে? উদ্দীপকা আই, আই মানে হচ্ছে আই বা হচ্ছে 1 নাম্বার, এক, এটা আই আসলে না, এটা 1 নাম্বার, যাই হোক। তো 1 নাম্বারটার জন্য বহিঃস্থ বলছে, তাহলে বহিঃস্থ স্তর কোনটা? 3 নাম্বার শক্তি স্তর। তাহলে এন এর মান কত এখানে? 3। তো এইটা সাধারণত দেখা যায় যে ওই যে বক্স বক্স করেই করে, ম্যাক্সিমাম বক্সের মতো করেই করে। যে এন এর মান যদি 3 হয়, এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর মান কি কি হইতে পারবে? এর মান হইতে পারবে -3, মাইনাস, কি বলতেছো? না এম এর মান কত কত হয়? আমি ভিন্ন। বা এল এর এম মানে এর এখানে মান হবে n-1 হবে, মানে 0 1 2। রাইট, 0 1 0 1, 2। এখন খেয়াল করো, এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর কিন্তু প্রত্যেকটা মান থাকে। এল এর মান 0 হলে এম এর মান হবে 0, এল এর মান যদি 1 হয় এম এর মান কত কত হবে? -1 0 1, -1 0 +1, ঠিক আছে। আর 2 হলে -2 -1 0 +1 +2। ওকে। আর আমরা জানি যে এম এর মান কি বোঝায়? অরবিটাল সংখ্যা বোঝায়, তাই না? তাহলে খেয়াল করো, এম এর মান যতগুলা হবে তার অরবিটাল ততগুলা, ঠিক আছে। তাহলে দেখো, এম এর মান 0, তার মানে অরবিটাল কয়টা? একটা। এম এর মান 3টা, তার মানে অরবিটাল 3টা। এম এর মান 5টা, তার মানে অরবিটাল 5টা। তাহলে টোটাল হবে কয়টা? 9টি। তাহলে n ইকুয়ালস টু 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে টোটাল অরবিটাল আছে কয়টা? 9টি। যদি এখানে বলতো যে উদ্দীপকের 1 এর বহিস্থ স্তরের এল এম এর মান হিসাব করে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে সেটা হিসাব করো, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হিসাব করো, তাহলে কি করতে হতো? ভাই ওই 9 কে স্কোয়ার করে 9 কে দিতে স্কয়ার হতো নাকি ভাই, ওই যে 9 দিয়ে অরবিটাল। গুণ করে দিব? আচ্ছা ভাই, 2 তাহলে গুণ 9, 9 সরি। ইন্টু 2 অর্থাৎ 18টি। কেন? আমরা জানি প্রতিটা অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা করে। তাহলে 9টা অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 18টা। আর এইটাই যদি এমসিকিউ তে আসতো, ধরো যদি বলতো যে তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ n ইকুয়ালস টু 3, এই শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? আমরা সূত্রটা কি জানি? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করার সূত্রটা কি? 2n স্কয়ার। 2n স্কোয়ার। রাইট, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার হুইচ ইজ 18, ঠিক আছে, 18টি। তোমাকে এইভাবে বলতে পারে, n ইকুয়ালস টু 3 না বলতে তোমাকে বলতে পারে এম শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে? এম শেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা পারা যাবে না? এম শেলে, এম শেল মানে কি? n এর মান কত? 3, পারা যাবে? পারা যাবে? জি ভাই। আচ্ছা, আমি ছোট্ট একটা এমসিকিউ দিচ্ছি, দেখি পারো কিনা। কোনটি সঠিক নয় তোমরা এটা বলবা। বলো কোনটা সঠিক নয়। ভাই 3 নাম্বার। জি ভাই 3 নম্বরটা। হ্যাঁ, উত্তর দিছো। উত্তর হচ্ছে 3। কেন সঠিক নয়? শান্ত।
কেন ভুল এটা? বা n মাইনাস যে l এর মান তো n মাইনাস 1 রাইট এটার জন্য এটা রাইট, দেখা n এর মান 2 হলে l এর মান 2 হতে পারে না। গুড, ভেরি গুড। আচ্ছা, এই তিনটা নীতি সম্পর্কে আইডিয়া আছে? আব্বাও নীতি, পরিবর্জন নীতি, হুন্ডি নীতি বলতে হবে। আব্বাও নীতি আলোচনা করতে হবে। ভাই এগুলো বলতে গেছি তা একটু বলে দিলে ভালো হতো। বিনয় আর একটু জোরে বলো, কি বললা? ভাই এগুলো অনেক আগে পড়ছিলাম তো মনে হয় ভুলে গেছি, আপনি ওকে, একটু শর্টকাটে আলোচনা করে দিলে ভালো হতো। শর্টকাট। ওকে, আহ্বাও নীতি দেখো, আহ্বাও নীতি, আহ্বাও নীতি, পলিবর্জন নীতি, হুন্ডি নীতি, এগুলা ইলেকট্রন বিন্যাস করার সময় লাগে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করতে হয় এই তিনটা নীতি ফলো করে। সো আমরা প্রথমে দেখবো আহ্বাও নীতি কি বলে। আহ্বাও এই শব্দটা হচ্ছে একটা জার্মান শব্দ। কি শব্দ? জার্মান শব্দ, যার ইংলিশ ওয়ার্ড হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ। তো আমরা যখন বিল্ডিং তৈরি করি তখন হচ্ছে আমরা নিচের দিক থেকে উপরের দিকে বিল্ডিং তৈরি করি। ঠিক সিমিলারলি ইলেকট্রন যখন অরবিটালে প্রবেশ করে, ইলেকট্রন অরবিটালে প্রবেশের সময় আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, ইলেকট্রন যখন অরবিটালে প্রবেশ করে তখন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, এটি হচ্ছে আহ্বাও নীতি। আহ্বাও নীতিটা হচ্ছে যে ইলেকট্রন অরবিটালে প্রবেশের সময় আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন কোন অরবিটালটা নিম্ন শক্তির, কোন অরবিটালটা উচ্চ শক্তির সেটা জানার জন্য এখানে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে n+l ফর্মুলা। ঠিক আছে, n+l, এই নিয়ম। n+l এর মান যেখানে কম, n+l এর মান যেখানে কম সেটি নিম্ন শক্তির অরবিটাল, সেটা নিম্ন শক্তির অরবিটাল। ঠিক আছে, আর n+l এর মান যেখানে বেশি সেটা উচ্চ শক্তির অরবিটাল। আর ইলেকট্রন প্রবেশ করে কোথায়? ইলেকট্রন প্রবেশ করে নিম্ন শক্তির অরবিটালে। ঠিক আছে, সো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 3d এবং 4s এই দুইটার মধ্যে, 3d এবং 4s 3d এবং 4s এই দুইটার মধ্যে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? কোথায় প্রবেশ করবে? পড়েছে রাইট, আনসার হচ্ছে কি 4s এ প্রবেশ করবে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যদি দেখি 3d তে n এর মান কত বলতো? n এর মান 3। 3, এর জন্য l এর মান কত হবে? l এর মান 2, 2। তাহলে এখানে n+l এর মান কত? 5। আর 4s এর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে n এর মান কত? 4। আর s এর মানের জন্য l এর মান কত? 0। তাহলে এখানে n+l এর মান কত হবে? 4। তাহলে দেখা যাচ্ছে যে 4s এর শক্তি 3d এর তুলনায় কি কম। ঠিক আছে, শক্তির ক্রম। তাহলে 4s এর যেহেতু শক্তি কম, আর আমরা জানি নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, 4s এর n+l এর মান কম, তাই 4s নিম্ন শক্তির অরবিটাল, তাই ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে। ঠিক আছে, বুঝছি। জি ভাই। ওকে, এখন কথা হচ্ছে যে 3d এবং হচ্ছে 5s, হ্যাঁ 3d এবং 5s এই দুইটার মধ্যে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে? ভাই 3D। কোথায় ইলেকট্রন প্রবেশ 3D করবে? তে আগে প্রবেশ করবে। রাইট, কেন? ভাই যদি l+n এর মান যদি সমান হয়, এক্ষেত্রে যার n এর মান বেশি তার শক্তি স্তরের ক্ষমতা বেশি।
রাইট, n প্লাস l এর মান সমান হলে n প্লাস l এর মান যেখানে কম, ঠিক আছে, n প্লাস l এর মান না, সরি, n এর মান যেখানে কম, n প্লাস l এর মান তো সমানই, n প্লাস l এর মান যখন সমান হয়ে যাবে তখন হচ্ছে আমাদের দেখতে হবে n এর মান, যে n এর মান যেখানে কম, n n যেখানে কম সেটি নিম্ন শক্তির অরবিটাল, নিম্ন শক্তির অরবিটাল, ঠিক আছে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে 3D তো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, এখানে n প্লাস l এর মান হচ্ছে কত, 5, তাহলে 5s এ যদি আমরা দেখি এইখানে n এর মান হচ্ছে 5 আর s এর জন্য l এর মান কত, 0, সো এখানে n প্লাস l এর মান হচ্ছে 0 প্লাস 5 which is 5, দুইটাই যেহেতু সমান তাই এখানে n এর মান দেখতে হবে, তাহলে এখানে n এর মান কম, 3D তে n এর মান হচ্ছে কম, তাই না, এখানে n এর মান কম, তাই এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, তাই ইলেকট্রন প্রথমে 3D এবং 5s এর মধ্যে 3D তেই প্রবেশ করবে। এগুলো বুঝতে পারছি তাই না? বুঝতে পারছি। তাহলে এই যে এখানে যে প্রশ্নটা আছে এটা পারা যাবে না, দেখো তো, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D অরবিটাল না গিয়ে 4s অরবিটালে যায় কেন? ব্যাখ্যাটা পারা যাবে? জি ভাই পারা যাবে। পারা যাবে। জি ভাই পারা যাবে। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে এখন 1 নাম্বার শক্তি স্তরে অরবিটাল কয়টা আছে বলো তো, শরীফ বলো, 1 নাম্বার শক্তি স্তরে অরবিটাল কয়টা আছে? 1 নাম্বার শক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? ভাই দুইটা। 1 নাম্বার শক্তি স্তরে অরবিটাল আছে একটা, ও সরি ভাই। হ্যাঁ, যেটা হচ্ছে 1s। 2 নাম্বার শক্তি স্তর অরবিটাল আছে কয়টা? দুইটা, 2s 2p। 3 নাম্বার শক্তি স্তর অরবিটাল আছে কয়টা? তিনটা, 3s 3p 3d। 4 নাম্বার শক্তি স্তর অরবিটাল আছে কয়টা? 4s 4p 4d 4f, ঠিক আছে। 5 নাম্বার শক্তি স্তর অরবিটাল আছে কয়টা? চারটা, 5s 5p 5d 5f। এরপরে তুমি ভাই যতই যাও, অরবিটাল না উপশক্তি স্তর? অরবিটাল বা উপশক্তি স্তর, ভেরি গুড, অরবিটাল বা উপশক্তি স্তর বলতে পারো, হ্যাঁ, অরবিটাল না বলে উপশক্তি স্তর বলা ভালো। আচ্ছা, 1 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর আছে একটা, 2 নম্বরে দুইটা, 3 নম্বরে তিনটা, 4 নম্বরে চারটা, ঠিক আছে। এই যে উপশক্তি স্তরগুলা বা অরবিটাল গুলাই যদি আমি বলি, তাহলে এই উপশক্তি স্তরগুলার শক্তির ক্রম যদি খেয়াল করো, তাহলে আমি যদি সিরিয়ালটা লিখি তাহলে প্রথমে 1s, এরপরে কত, 2s, এরপরে কি হবে 2p, এরপরে কি 3s, এরপরে কি হবে 3p। 3p এর পরে শক্তি বেশি কার বলো তো? 3p এর পরে কি 3d হবে নাকি 4s হবে? ইপি এর পর 3p এর পর 4s হবে ভাই, 4s 4s হবে। হবে, 4s তারপরে হচ্ছে কি 3d, আমরা একটু আগে দেখে আসছি, হ্যাঁ। আমি হচ্ছে অরবিটাল গুলার শক্তির ক্রম লিখতেছি, শক্তির ক্রম, ঠিক আছে। সবচেয়ে শক্তি ক্রম হচ্ছে 1s এর, এরপরে হচ্ছে 2s, তারপর 2p বেশি, তারপর 3s বেশি, তারপর 3p, 4s, তারপর 3d। 3d এর পরে কোনটা আসবে বলো তো? 3d এর পর 4p। 4p আসবে, রাইট। এখন এই জিনিসটা এই যে এরকম করে সবগুলাই তো আসবে, এরকম করে সবগুলাই আসবে, তো এইগুলা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা একটু দেখে নাও। প্রথমে লিখবা এস এস, এরপর লিখবা পিএস পিএস, এরপর লিখবা ডিপিএস ডিপিএস। তো এখন খেয়াল করো, আমি যদি 1 নম্বর শক্তি স্তরের কথা বলি তাহলে এখানে হবে কত, 1s, এরপর আবার এস আসছে তাহলে এটা হবে কত, 2s, এরপরে পি আসছে তাহলে এটা হবে কি 2p, এরপর আবার এস আসছে তাহলে এখানে কি আগের 1s হয়ে গেছে 2s হয়ে গেছে, তাহলে এটা কোন এস হবে? এস এর সামনে কত বসবে? 3 3 ভাই। হবে ভাই। 3 হবে, রাইট, কারণ এখানে 1s হয়ে গেছে 2s হয়ে গেছে তাহলে এটা 3s। এখানে হচ্ছে p, তাহলে বলো আগে হয়ে গেছে কি 2p, তাহলে এটা হবে কত, 3p 3p, ভেরি গুড। এরপর আবার এস আসছে তাহলে এখানে এস এর আগে কত আসবে বলো? 4 ভাই। 4 আসবে। এরপরে ডি আসছে তাহলে বলো তো ডি এর আগে কি হবে? 4 হুম, 3d,
পিডি, সরি সরি ভাই। পিডি, হ্যাঁ। এরপর আবার পি আসছে, তাহলে বলো পি 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 এর সামনে কত বসবে? 4 4p বসবে, ভেরি গুড, 4p। এরপর আবার এস আসছে, তাহলে বলো তো এস এর সামনে কত আসবে? 5 5s, ভেরি গুড। এরপর আবার ডি আসছে, তাহলে বলো তো ডি এর সামনে কত আসবে? 4 4d। আচ্ছা, পি এর সামনে কত আসবে? ভাই 5p 5p। এরপর আবার এস আসছে, তাহলে কত আসবে? 6 হবে ভাই। 6s। তো এইরকম করে মনে রাখবা, দেখো 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s। ঠিক আছে, এইটা দিয়ে তুমি হচ্ছে বেরিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস অনায়াসে করতে পারবা, 56 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে পারবা। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখবো, কেমন? টেকনিকটা কি বলছি? এস 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 এস, পি এস পি এস, ডিপিএস ডিপিএস। ঠিক আছে, এর পরেরটা হবে এফডিপিএস এফডিপিএস। ওকে, তোমাদের কিন্তু এমসিকিউ তো আসতে পারে যে 5p এবং 4d দুইটার মধ্যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল, কোনটা উচ্চ শক্তির অরবিটাল, পারা যাবে? পারা যাবে? জি ভাই পারা যাবে। জি ভাই। ভাইয়া লিভ নিয়ে জয়েন করে